ওয়েলকাম টু মান্থাস ট্রাভেল। আজ আমরা চলে এসেছি গডস ওন কান্ট্রি কেরালা। এবার আমাদের ডেস্টিনেশন হচ্ছে সাউথ ইন্ডিয়ার কিছু জায়গা, কেরালার কিছু জায়গা এবং তামিলনাড়ুর কিছু জায়গা। আগামী বেশ কয়েকটা এপিসোডে সাউথ ইন্ডিয়ার বিভিন্ন জায়গাগুলো আমরা ঘুরে দেখাবো। আমাদের জার্নি শুরু হয়েছিল কোচি থেকে। এই এপিসোডে আমরা দেখাবো কোচির বিভিন্ন জায়গা। কোচি এয়ারপোর্ট থেকে আমরা বেশ খানিকটা রাস্তা এগিয়ে এসেছি। এখানে যে জায়গাটায় এসেছি, এখন একটা রেস্টুরেন্টে আছি। রেস্টুরেন্টের নাম হচ্ছে ইফতার টেস্ট অফ মালাবার। এখানে ভেজ ননভেজ বিভিন্ন আইটেম পাওয়া যায়। আমরা একটু দেখাই আইটেমগুলো। এখানে বিভিন্ন আইটেম আমরা দেখতে পাচ্ছি। এগুলো খুব সম্ভবত ভেজ আইটেম, ওপরেরগুলো। নিচে বিভিন্ন ননভেজ আইটেম দেখতে পাচ্ছি। এগুলো ড্রাই আইটেম, চিকেন নুরুকিয়া, চিকেন কনক্লুত্তম, এইটা আমি নিয়েছি। এখানে চিকেন আর বিফ এই দুটোই কিন্তু পাওয়া যাচ্ছে। আর এইদিকে বেশ কিছু রাইস আইটেম আছে। এখানে আছে মান্ডি রাইস উইথ চিকেন। এখানে বিভিন্ন চিকেনের আইটেম দেখতে পাচ্ছি। এটা বিরিয়ানির পিস, চিকেনের মশলা বিরিয়ানি। এখানে যে স্টাফেরা আছেন এই রেস্টুরেন্টে, তারা কিন্তু সবাই ভীষণ কোঅপারেটিভ। আমাকে আইটেমগুলো দেখতে এবং বুঝতে সাহায্য করলেন। এখানে পুট্টি আছে, যেটা আমরা টেস্ট করব অবশ্যই। পুট্টু, এটা পুট্টু। ধোসা, এটা একটা স্পেশাল ধরনের ছোট বড়টা। সবগুলোই আমরা টেস্ট করব আস্তে আস্তে। আজকে প্রথম দিন, খুব বেশি একসঙ্গে খাওয়া যাবে না। চিকেন কাপসা বিরিয়ানি, এটা হচ্ছে চিকেন কাপসার বিরিয়ানি। বেশ, আস্তে আস্তে আমরা কেরালাতে যে কদিন আছি বিভিন্ন আইটেমগুলো টেস্ট করব। আমরা আছি হোটেল সারাভানা ভবন, যেটা হচ্ছে কোচিরই একটা জায়গাতে, যে জায়গাটা বেশ জমজমাট, মানে প্রপার কোচিতে। আমরা খেতে বসেছি। আমার সঙ্গে আছেন অজিত ভাইয়া। উনি আমাকে সাজেস্ট করলেন কি কি খাবো আমরা। অ্যাকচুয়ালি আমরা খাবারগুলো একটু দেখাই। এইটা হচ্ছে সেই ভাতের আইটেমটা, যেটা খুললে এই রকম দেখতে হবে। এটা খেতে হবে চামচ দিয়ে। আর এর সঙ্গে আছে এই যে জিনিসটা যে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ডান দিকে কলা ফ্রাই, এইদিকে আছে কেরালা সামোসা। আর এখানে খাওয়ার সঙ্গে কিন্তু একটা জল দেওয়া হয়, যে জলটা একটু গরম লাল রঙের দেখতে, কিছু হার্বস দেওয়া আছে। আর সঙ্গে আছে চা। খেয়ে দিয়ে বেরোলাম, ভেতরের সব ভিডিও আমরা দেখালাম। এবং এখানে প্রত্যেক স্টাফের ব্যবহার কিন্তু ভীষণ ভালো, সবাই ভীষণ কোঅপারেটিভ। এবারে আমাদের সাউথ ইন্ডিয়ার ট্রিপ শুরু হচ্ছে কোচি থেকে। কেরালা ঘুরতে হলে কিন্তু কলকাতা থেকে এলে কোচি বা ত্রিবান্দম বা তিরুবনন্তপুরম, এই দুটো জায়গা থেকেই ট্রিপ শুরু করা যেতে পারে। কলকাতা থেকে কোচির যদি আসতে হয়, তাহলে কোচির যেটা নিয়ারেস্ট স্টেশন, কোচির যেটা রেল স্টেশন, সেটার নাম হচ্ছে আর্নাকুলাম। আর কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে। এই কোচিতে কলকাতা থেকে কিন্তু ডাইরেক্ট ফ্লাইট রয়েছে। ইচ্ছা করলে ডাইরেক্ট ফ্লাইটে আসা যেতে পারে, বা বেঙ্গালুরু বা চেন্নাইতে লেওভার আছে, এরকম একাধিক ফ্লাইট রয়েছে। আর ট্রেনে এলে টাইম লাগে আনুমানিক 36 থেকে 40 ঘন্টা। একাধিক ট্রেন আছে, যে ট্রেনগুলোতে করে তিরুবনন্তপুরম বা আর্নাকুলামে নামা যায়। ইউজুয়ালি কেরালা ট্রিপে কোচির জন্য একটা দিন পর্যটকরা বরাদ্দ করে থাকে। একটা দিনেও কিন্তু কোচি অনেকটা ঘুরে দেখা সম্ভব, দুটো দিন হলে পুরোপুরি ঘুরে দেখা সম্ভব। কোচির যে মেন সিটি সেন্টার যে জায়গাটা, সেইখানে একটা খুব বড় অ্যাট্রাকশন রয়েছে, সেটা হচ্ছে লুল্লু ইন্টারন্যাশনাল মল। এটা একটা বিশাল শপিং কমপ্লেক্স। আমরা সময়ের অভাবে এটা যেতে পারিনি, যেহেতু আমাদের বাকি জায়গাগুলো কভার করতে হয়েছে। কিন্তু
এটা একটা উল্লেখযোগ্য জায়গা। এবং এই জায়গাটা প্রথমে বললাম তার কারণ এটা যেহেতু একদম শহরের মধ্যে, এখান থেকে ডিস্টেন্স বললে সুবিধা হবে। এখান থেকে যদি আমরা কোচির মেন অ্যাট্রাকশনগুলো যাই, সেগুলো হচ্ছে ফোর্ট কোচিতে। ফোর্ট কোচিটা এই জায়গা থেকে 20-22 কিলোমিটার দূরে। ফোর্ট কোচি যাওয়ার পথে যেটা করতে হবে সেটা হচ্ছে যে মাট্টানচেরি প্যালেস এবং জিউ টাউন এটা ঘুরে সেখান থেকে ফোর্ট কোচি যেতে হবে। ফোর্ট কোচিতে বাকি অ্যাট্রাকশনগুলো আছে। মোটামুটি দুপুরের দিকেই যদি স্টার্ট করা হয় তাহলেও কিন্তু পুরো জায়গাটা ঘুরে নেওয়া সম্ভব। আর ফোর্ট কোচিতে সন্ধ্যেবেলা অনেক রকমের কালচারাল প্রোগ্রাম অ্যাক্টিভিটি এগুলো রয়েছে, সুতরাং রাত্রিবেলাটা সন্ধ্যের পরে সময়টা কিন্তু অবশ্যই ফোর্ট কোচিতে কাটাতে হবে। কেরালার অনেকগুলো বিখ্যাত জিনিসের মধ্যে একটা কিন্তু ট্রেডিশনাল পোশাক। আমরা জানি এইটা হচ্ছে কাসাভু শাড়ি, যেটা কেরালা শাড়ি বলে যেটাকে বলা হয় বা খুব ফেমাস। আর কাডা মানে হচ্ছে সব। আমরা চলে এসেছি কাসাভু কাডাতে। আমাদের ড্রাইভার দাদা বললেন যে এখানে এই দোকানটা বেশ নাম করা, এই দোকানটা আমরা একটু ঘুরে দেখি। এই যে জিনিসটা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ট্র্যাডিশনাল কেরালা স্টাইল শাড়ি, কাসাভা শাড়ি। কাসাভা মানে হচ্ছে জড়ি। এই যে জড়ির যে কাজটা এখানে থাকে, যেরকম আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি, এখানে এই রকম বিভিন্ন ধরনের শাড়ি আছে। মোটামুটি 1000 টাকা থেকে শুরু হয় এখানে শাড়ির রেঞ্জ। এবার ওপরে যত যাওয়া যাবে তত বেটার কোয়ালিটি হবে, ওপরের তো কোনো লিমিটেশন হয় না। বিভিন্ন রকমের শাড়ি দেখতে পাচ্ছি এখানে। আমরা ঢুকে গেছি মাট্টানচেরি প্যালেসের ভেতরে। কত পুরনো প্যালেস এটা দেখেই বোঝা যাচ্ছে। বললামই যে 1545-এ বানানো হয়েছিল। এখানে 1498-তে ভাস্কো দা গামা ভারতে আসেন। কোচির রাজারা ওয়েলকাম করেছিলেন তাকে, এবং তাদের মধ্যে কিন্তু একটা মৈত্রী ছিল। কোচির রাজাকে উদ্দেশ্য করেই এই প্যালেসটা বানিয়েছিলেন পর্তুগিজরা। এই জায়গাটা কিন্তু বেসিক্যালি একটা মিউজিয়াম, যেটার মধ্যে কোচি রাজবংশের অনেক জিনিসপত্র, অনেক ঐতিহাসিক প্রামাণ্য জিনিস রাখা আছে। এখানেও একটা অনেক পুরনো মন্দির দেখতে পাচ্ছি। এই দিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে মাট্টানচেরি প্যালেসের মিউজিয়ামের দিকে। টিকিট কাউন্টার আছে এখানে, এগিয়ে যাই। মাট্টানচেরি প্যালেসের ভেতরে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর ইতিহাসের বিভিন্ন ছবি রয়েছে, বিভিন্ন ইতিহাসের বিবরণ রয়েছে, এবং এটা ভেতরের যে কারুকার্য সেটাও ভীষণ সুন্দর দেখতে। আমরা বিভিন্ন লিটারেচারে পড়েছিলাম যে ইন্টারনেটে অ্যাভেলেবেল যে 1545-এ এটা তৈরি হয়েছে। ভেতরে গিয়ে দেখলাম এক জায়গায় লেখা আছে এটা 1555-এ তৈরি হয়েছে। এনিওয়ে বোঝাই যাচ্ছে যে এটা কত বছরের পুরনো। এবং এই মধ্যে ভীষণ সুন্দর প্রচুর অস্ত্র, প্রচুর কয়েন্স এবং দারুণ দারুণ কিছু পিকচার রয়েছে, যেগুলো আমরা তুললাম ছবি। কিন্তু ভিডিওগ্রাফি ভেতরে স্ট্রিক্টলি প্রহিবিটেড, তাই ভিডিও দেখাতে পারলাম না। এই রাস্তাটা দিয়ে হাঁটার কিন্তু একটা অদ্ভুত সুন্দর অভিজ্ঞতা। ভীষণ সুন্দর একটা জায়গা, এবং চারপাশে প্রচুর অ্যান্টিকের দোকান। এই জায়গাটায় আসার আগে পড়েছিলাম, ভীষণ সুন্দর সুন্দর অ্যান্টিকের দোকান রয়েছে চারপাশে। বেশ কিছু ক্যাফে রয়েছে এখানে, দেখতে পাচ্ছি একটা ক্যাফে। অপূর্ব সুন্দর একটা পঞ্চমুখী গণেশ দেখতে পাচ্ছি এখানে। ম্যাক্সিমামই কিন্তু এখানে অ্যান্টিকের দোকান। এটা খুব বড় একটা দোকান, যার মধ্যে প্রচুর জিনিসপত্র রয়েছে। এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম জিউস পপুলেশন এখন ইসরায়েলে চলে গেছে। রিসেন্ট যেটুকু পরিসংখ্যান পাওয়া যায় দেখলাম এখানে 4000 থেকে 5000
জিউস পিপল এখন থাকেন। এই জায়গাটা কিন্তু একদম অন্য রকমের একটা ভাইবস আছে। কোচি ঘুরতে এলে এই জায়গাটায় আসতে হবে। এখানে দেখছি একটা জায়গায় লেখা আছে জিঞ্জার হাউস মিউজিয়াম হোটেল। রেস্টুরেন্ট আছে, বার রয়েছে, দুদিকটা কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজানো। এরকমভাবে মূর্তি রাখা আছে। এর সামনে আছে রেস্টুরেন্টটা। এখন খাওয়ার পরিকল্পনা নেই, তাই রেস্টুরেন্টে যাচ্ছি না। এই জায়গাটা একটু বেশি সময় নিয়ে এলে কিন্তু অনেক কিছু এক্সপ্লোর করার আছে। এগুলোর মধ্যে আমরা সময়ের অভাবে ঢুকতে পারছি না। যেমন মিউজিয়াম অফ এসেনশিয়াল অয়েল, এগুলোর মধ্যে বেশ কিছু দোকান আছে যেখানে এই বিভিন্ন স্পাইস, বিভিন্ন এসেনশিয়াল অয়েল, যে বিভিন্ন তেল যেগুলো বানানো হয়, এবং সব থেকে যে জায়গাটা ভালো সেই জায়গাটা হচ্ছে যে এই জায়গাটা কিন্তু ভীষণ মানে একটা কুল ভাইব। আপনি কোনো দোকানে ঢুকলেন, সেখান থেকে ঘুরে এলেন, কেউ আপনাকে কিছু বলবে না। ম্যাক্সিমাম দোকানে কোনো লোকজন নেই, দোকানে যে যার মতো ঢুকছে, ছবি তুলছে। খুব সুন্দর জায়গাটা। যারা অ্যান্টিক শপ ঘুরতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এটা একটা স্বর্গরাজ্য। এত সুন্দর সুন্দর দোকান রয়েছে এখানে। দোকানগুলোর ভেতরে আমি সব কটায় ঢোকার মতো সময় নেই, কিন্তু কোচিতে যদি 2 দিন থাকেন এই জায়গাটাই কিন্তু একটা পুরো বেলা কাটিয়ে দেওয়া যেতে পারে। মার্চ মাসের একদম ফার্স্ট উইক, টেম্পারেচার বেশ বেশি কিন্তু স্টিল ম্যানেজেবল। খুব বেশি রোদে ঘোরাফেরা করা যাবে না, কিন্তু একটা জায়গায় ঘুরে নেওয়া যেতে পারে এখন যেরকম গরম আছে। একটা কথা বলে রাখি, বিভিন্ন স্পাইস এবং পারফিউমের দোকান থাকার জন্য এই জায়গাটায় কিন্তু রাস্তাতেও একটা খুব সুন্দর গন্ধ পাওয়া যায়। এবার যাচ্ছি সিনাগগ দেখতে। এই সিনাগগটা হচ্ছে মাট্টানচেরি সিনাগগ। সিনাগগ মানে ইহুদিদের, জিউসদের ধর্মস্থান বা আরাধনার ক্ষেত্র, সাধনার ক্ষেত্র। এইটা নাম হয় পরদেশি সিনাগগ। পরদেশি শব্দটা আমরা জানি যে ভিনদেশি, তার কারণ বললাম যে এখানে এই মালাবার জিউস যারা ছিলেন তাদের পরে 1500-1600 শতকে স্পেন এবং পর্তুগাল থেকে বেশ কিছু জিউস পিপল এখানে আসেন। তারা এটা বানিয়েছিলেন। 1568-তে পর্তুগিজরা এটা বানান। বহু পুরনো রাস্তা, দুপাশে অদ্ভুত সুন্দর সুন্দর দোকান, ক্যাফে, তার মধ্য দিয়ে হেঁটে যাচ্ছি আমরা। চলে এসেছি কোচি পরদেশি সিনাগগের এখানে। এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা। জায়গাটার ভাইবসটা একটু বোঝানোর চেষ্টা করি। সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি, আর শুক্রবার কিন্তু এটা দুপুর 2টোর সময় বন্ধ হয়ে যায়। তে বানানো এই সিনাগগটা আমরা দেখলাম, বহু পুরনো, ভেতরটা দারুণ, ভীষণ সুন্দর। এই সিনাগগটা কিন্তু কমনওয়েলথ নেশনগুলোর মধ্যে সব থেকে পুরনো ফাংশনাল সিনাগগ, যেটা কোচিতে এই মাট্টানচেরি রিজিয়নে আছে। এবার আমরা যাচ্ছি যেখানে আমাদের গাড়ি পার্ক করা আছে, অর্থাৎ ওই মাট্টানচেরি প্যালেসের কাছে। এই রাস্তাটা আমরা হেঁটে এসেছিলাম। এখানেও গাড়ি আসে, কিন্তু এখানে প্রপার পার্কিং এরিয়া নেই, আর এই রাস্তাটায় না হাঁটলে কিন্তু এই ভাইবসটা ফিল করা যাবে না। চলে এসেছি ফোর্ট কোচিতে। এই ফোর্ট কোচিটা মেন যে কোচির শহরের যে মূল জায়গা, সেখান থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। আমরা প্রথমে মাট্টানচেরি ঘুরে, মাট্টানচেরি থেকে এটা বেশি দূরে নয়, এখান থেকে আমরা ফোর্ট কোচিতে চলে এসেছি। দাঁড়িয়ে আছি ফোর্ট কোচি বিচে। ছোট্ট বিচ, কিন্তু ভীষণ সুন্দর একটা বিচ। বিচের সামনেই একদম পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে।
দূরে বন্দর, জাহাজ দেখা যাচ্ছে। এই জায়গাটা দিয়ে হেঁটে বেশ খানিকটা যাওয়া যায়। আমরা এই রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি। এই জায়গাটা দেখলে বোঝা যাবে কেন কোচিকে কুইন অফ দ্য আরবিয়ান সি বলা হয়। ভীষণ সুন্দর, এবং বিকেলের দিকটা এখানে এলে রোদটা পড়ে আসবে এবং সমুদ্রের স্রোতটাও ভালোভাবে এনজয় করা যাবে, সমুদ্রের ঢেউগুলোকে ভালোভাবে এনজয় করা যাবে। কেননা রোদ থাকলে এই জায়গাটা দিয়ে হাঁটা একটু মুশকিল। এখন বাজে 5:30, যথেষ্ট আলো আছে এবং মাঝে মাঝে বেশ কয়েকটা এরকম পাথরের কিছু স্ট্রাকচার করে দেওয়া আছে যেটা দিয়ে ভীষণ সুন্দর সুন্দর ছবি তোলা যায়। এইখানে এরকম কয়েকটা রাস্তা করা আছে যেগুলোর মধ্য দিয়ে বেশ খানিক দূর হেঁটে যাওয়া যায় এবং হেঁটে ভীষণ সুন্দর একটা 180 ডিগ্রি ভিউ পাওয়া যায়। এখানটায় দেখতে পাচ্ছি চাইনিজ ফিশিং নেট পরপর রয়েছে বেশ কয়েকটা। এবার এগুলোর সামনে যাব। এই ফিশিং নেটে করে এখন মাছ তোলা হচ্ছে। এই জিনিসটাকে ওপর থেকে দড়ি ধরে টেনে নামানো হয়, আবার এটাকে তুলে দেওয়া হচ্ছে আস্তে আস্তে। এই যে জালটা যেটা, সেটা নিচে চলে যাচ্ছে। অদ্ভুত একটা পদ্ধতি। এখানে কিছু ভারী পাথর বেঁধে দেওয়া আছে। দূরে দেখতে পাচ্ছি এইটা পুরো জালটা নিচে নেমে গেল, আবার এটা তোলা হবে খানিকক্ষণ বাদে। দেখবো এবং এই জালের মধ্যে কিন্তু অদ্ভুতভাবে মাছগুলো যখন আসছে, এই বকগুলো চলে এসছে মাছগুলোকে নেওয়ার জন্য, কিন্তু ওনারাও কায়দা করে তুলছেন যাতে এখন মাছ বেশি নেই। এটাকে আবার নামিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে যে চাইনিজ ফিশিং নেটের টিমে আমরা এসেছিলাম, তাদের সবাইকে নিয়ে আমরা একসঙ্গে চলে যাচ্ছি। বিচের সামনে এখানে দেখছি বিভিন্ন রকমের মাছ বিক্রি হচ্ছে। কাঁকড়া আছে, চিংড়ি আছে, আরও অনেক রকমের মাছ আছে। এখানে বিভিন্ন রকমের মাছ বিক্রি হচ্ছে এবং মাছগুলো কিন্তু সামনেই বানিয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে। বিভিন্ন রকমের বিভিন্ন মাছের বিভিন্ন রকমের রেট। ভারতবর্ষের প্রথম ওয়াটার মেট্রো, এটা একটু দেখাই। এখান থেকে গেট দিয়ে এরকমভাবে মেট্রোয় উঠছেন সবাই। ভেতরটা বাসের মতো দেখতে, এখনই মেট্রো চালু হবে। এটা হচ্ছে ফোর্ট কোচির ওয়াটার মেট্রো স্টেশন। যে ওয়াটার মেট্রোটা আমরা দেখালাম, এখান থেকে টিকিট কেটে উঠতে হয়। আমরা আছি সেন্ট ফ্রান্সিস চার্চের সামনে। এই চার্চটা 1503 সালে বানানো হয় এবং এই চার্চের একটা অন্যতম সিগনিফিকেন্স হচ্ছে যে এটা ভারতবর্ষের প্রথম ইউরোপিয়ান চার্চ। আর 1524-এ ভাস্কো দা গামা যখন ভারতে এসেছিলেন তৃতীয়বার, তখন তিনি এখানে মারা যান কোচিতেই, এবং এই চার্চের মধ্যে তার সমাধি রয়েছে। পরবর্তীকালে তার দেহাবশেষ লিসবনে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু এখনও সমাধিক্ষেত্রটা রয়েছে। এই চার্চের পাশেই আছে একটা ডাচ সিমেট্রি। এখানে প্রচুর সমাধিক্ষেত্র রয়েছে। এটা আপাতত বন্ধ, বহু পুরনো জায়গাটা। ভেতরটা একটু দেখাই।
ফোর্ট কোচির এই জায়গাটা কিন্তু একদম অন্যরকম, একটা হিডেন ট্রেজার বলতে গেলে। এখানে বেশ কিছু হোটেল রয়েছে, একদম অন্য রকমের একটা কালচার। খুব পুরনো পুরনো বাড়ি দেখছি, সরু রাস্তা এবং বেশ পুরনো রাস্তা। প্রচুর সুন্দর সুন্দর ক্যাফে রয়েছে এখানে। জায়গাটা একটু দেখাই। প্রচুর আর্ট স্টুডিও রয়েছে, আর্ট গ্যালারি, ভীষণ কুল একটা জায়গা। কথাকলি, থিয়াম এবং কালারি, এই আর্ট ফর্মগুলো, ডান্স ফর্ম আমরা জানি, এইগুলোর একটা দেখার জায়গা আছে এই হোটেলের মধ্যে। এই নেপিয়ার হেরিটেজ এর মধ্যে এই ফোক ওডিয়াম বলে একটা জায়গা আছে, যেখানে এই পারফরমেন্সগুলো দেখা যায়। আমরা এসছি সেখানটায়, গাড়ি পার্কিংয়ের জায়গা, ভেতরে যাচ্ছি। এই টিকিট কাউন্টারে টিকিট কেটে এখান থেকে সিঁড়ি দিয়ে ওপরে চলে যেতে হবে, অডিটোরিয়ামে যেতে হবে। এখানে পুরো জিনিসটাই খুব ট্র্যাডিশনালভাবে সাজানো। কথাকলি শো দেখতে হলে কিন্তু 6টা থেকে 7টার মধ্যে আসতে হবে। 6টা থেকে শোটা শুরু হয়। এখন আমরা দেখতে যাচ্ছি কালারি আর থিয়াম। হোটেলটাও ভারী সুন্দর। ম্যাক্সিমাম বিদেশি পর্যটকরা এখানে আছেন এবং এই শোটাও কিন্তু বিদেশি পর্যটকরাই বেশি দেখতে আসেন। এটা হচ্ছে অডিটোরিয়ামটা। আমি সেকেন্ড রোতে বসে আছি। কালারি একটা অসাধারণ অভিজ্ঞতা জীবনে দেখা। এটা পৃথিবীর পুরনো মার্শাল আর্ট ফর্মগুলোর মধ্যে একটা অন্যতম, এবং বহু বছরের বহু অধ্যাবসায়ের দরকার হয় এটার জন্য। একদিকে বিভিন্ন রকমের যোগব্যায়াম, যৌগিক এক্সারসাইজ, আত্মরক্ষার কৌশল, বিভিন্ন লেথাল অস্ত্র নিয়ে সেগুলোর ব্যবহার, অসাধারণ কিছু শো করেন এখানকার যারা শিল্পী আছেন তারা। এখানে যে অস্ত্রগুলো আমরা দেখলাম, এই অস্ত্রগুলো কিন্তু কোনো রকমের এরকম জিনিস নয় যে এটা খুব লাইট ওয়েটেড। এটা ভীষণ ভারী প্রত্যেকটা অস্ত্র, এবং যেগুলো নিয়ে ওনারা খেলা দেখালেন এবং বলছিলেন যে এগুলোর এইটাতে, এই ধরনের খেলা দেখানোর জন্য প্রায় 20 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স দরকার। অস্ত্র হাতে নেওয়ার জন্য যে ফিটনেসের দরকার, তাতেই মোটামুটি সময় লাগে 7 থেকে 8 বছর। এবং এখানে আমরা যে শোটটা দেখছি, যেটা এইরকম ফ্লেক্সিবল একটা শোট, এইটার নাম হচ্ছে উরুমি। এটা সব থেকে লেথাল এই কটা অস্ত্রের মধ্যে। থিয়াম হচ্ছে একটা ট্র্যাডিশনাল ডান্স ফর্ম, যেটা খুব পাওয়ারফুল একটা ডান্স ফর্ম। নর্থ মালাবার রিজিয়নের একটা ট্র্যাডিশন এটা। এবং এই থিয়াম যখন পরিবেশিত হয়, তখন ধরা হয় যিনি এটা উপস্থাপনা করছেন, তিনি তার মধ্যে কিন্তু তার সত্তা বাদ দিয়ে ঈশ্বরের সত্তা আবির্ভূত হয়। আমরা এসছি সমৃদ্ধি কোচিতে। এই সমৃদ্ধি হচ্ছে একটা ফুড হাব। এখানে অনেক রকমের দোকান আছে, ফল, এখানে বিক্রি হচ্ছে ফ্রুট জুস, কোল্ড ড্রিঙ্কস, চা, কফি। আমরা প্রথমে চায়ের সঙ্গে অনিয়ন দেওয়া আর একটু মশলা দেওয়া বড়া খেলাম একটা। এখানে প্রচুর লোকজন বসে খাচ্ছেন। অর্ডার করা যায় এখান থেকে, খাবার পার্সেল নিয়ে যাওয়া যায়, অর্ডার করে সেলফ সার্ভিস এইখানে বসে খাওয়া যায়। আর এখানে কিন্তু খাবার দাম যথেষ্ট কম। খাবার দামটা একটু দেখাচ্ছি। সমস্ত রকম খাবার এখানে পাওয়া যায়। চাইনিজ ডিশেস আছে, আরবিক আছে, স্পেশাল কম্বো আছে, ফুডের স্পেশাল কিছু কিছু মেনু আছে। ওদিকে মেন কোর্স, স্ন্যাক্স সবই আছে। আমি নিলাম একটা পুট্টু আর চিকেন বেরাটি, সঙ্গে একটা সমৃদ্ধির স্পেশাল চিকেন ফ্রাই, দেখি কেমন বানায়। এর সঙ্গে পরোটা, রাইসের বিভিন্ন আইটেম, কেরালিয়ান বিভিন্ন আইটেম, চাইনিজ আইটেম সবই রয়েছে। এখানে কিন্তু মাটন বা ফিশ দেখছি না, চিকেন আর বিফ অ্যাভেলেবেল। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ব্রেড আইটেম বানানো হচ্ছে।
এখানে পুট্টু তৈরি হচ্ছে, কিছুটা রাইস কিছুটা নারকেল লেয়ার ওয়াইজ দিয়ে এইরকম স্টিমের মধ্যে দিয়ে জিনিসটা তৈরি করা হয়। পুট্টু এখানকার একটা খুব ফেমাস খাবার। এই যে এখানে বিভিন্ন রকমের গ্রেভি দেখতে পাচ্ছি, ভেতরেও প্রচুর মানুষজন কাজ করছে। আজকে ডিনারে আছে পুট্টু সঙ্গে চিকেন পেরাটি। এটা মূলত ব্রেকফাস্ট আইটেম, কিন্তু আমি রাতে নিয়েছি তার কারণ ব্রেকফাস্টে কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু পুট্টুটা টেস্ট করতে হবে। এর সঙ্গে একটু স্যালাড নিয়েছি, আর পাঁপড় এখানে কিন্তু প্রত্যেকটা ডিশে একটা সাইড ডিশ হিসাবে খুব চলে। এই পুরো জিনিসটাকে মেখে খেতে হবে, সঙ্গে একটা গ্রেভি নিয়েছি। কোচি থেকে এখন আমরা যাচ্ছি চেরাইয়ের পথে। চেরাই বিচ কোচির একটা ভীষণ বিখ্যাত বিচ, এবং এটা হচ্ছে কোচির মূল যে মেন জায়গা, সিটি সেন্টার থেকে 25 কিলোমিটার মতো ডিস্টেন্স। কোচির আরেকটা দিক রয়েছে যেদিকে কুজুপিল্লি বিচ এবং চেরাই বিচ, অপূর্ব সুন্দর দুটো বিচ রয়েছে। এটা হচ্ছে কোচির মেন জায়গা থেকে মোটামুটি 25 থেকে 27 কিলোমিটার ডিস্টেন্স। এইটার জন্য আরেকটু আলাদা করে সময় রাখতে হবে, তাহলে এই দুটো জায়গা ঘোরা যাবে। তাহলে কিন্তু কোচির স্পটগুলো মোটামুটি কভার করা যাবে। এছাড়াও কোচিতে অনেক সুন্দর সুন্দর ব্যাকওয়াটার রয়েছে, কিন্তু যারা আলেপ্পি বা পুভার যাবেন তাদের, যেহেতু আমরা আলেপ্পি পুভার আমাদের ট্রিপে ছিল, তার জন্য আমরা কোচির ব্যাকওয়াটারগুলোকে আর এক্সপ্লোর করিনি। এখন চলুন আমাদের সঙ্গে ঘুরে বেড়ান কোচি। দূরে সমুদ্র দেখতে পাচ্ছি, এখানে পার্কিং রয়েছে। একদম গ্রাম্য পরিবেশ এবং খুব একদম শান্ত একটা বিচ, যেখানে খুব একটা ভিড় নেই, একদম রিল্যাক্স করার জন্য আইডিয়াল জায়গা। কুজুপিল্লি বিচ চেরাই বিচের ঠিক আগেই, একদম অখ্যাত একটা বিচ, কিন্তু ভীষণ সুন্দর। পুরো জায়গাটা একটা 360 ডিগ্রি ভিউ দেখানোর চেষ্টা করছি। এখানে জলের মধ্যে এরকম একটা স্ট্রাকচার করা আছে, যেটার মধ্য দিয়ে হেঁটে সমুদ্রের আরও কাছাকাছি যাওয়া যায়। এখানটায় দেখতে পাচ্ছি অ্যাডভেঞ্চার স্পোর্টসেরও কিছু ব্যবস্থা আছে। এখানে লেখা আছে আই লাভ কুজুপিল্লি। এইখানে যে ফ্লোটিং ব্রিজটা দেখছি, এটার ওপর যেতে হলে কিন্তু 120 টাকা দিয়ে একটা টিকিট কাটতে হবে। এটা হচ্ছে টিকিট কাউন্টার। লাইফ জ্যাকেট দিয়ে দেওয়া হবে। দ্য ফ্লোট অ্যাডভেঞ্চার্স, অদ্ভুত সুন্দর একটা এক্সপিরিয়েন্স এই ফ্লোটিং ব্রিজের ওপর দিয়ে যাওয়া। আগে ফ্লোটিং ব্রিজ অনেক জায়গায় দেখেছি, কিন্তু সমুদ্রের মধ্যে এরকম ফ্লোটিং ব্রিজ এইটা কিন্তু আগে দেখিনি। এগিয়ে যাচ্ছি, একদম দুলছে পুরো জায়গাটা। এতটাই দুলছে যে এখানে ভিডিও করা খুব মুশকিল। সাইডে যেতে বারণ করলেন। সেন্টারে দাঁড়িয়ে চারিদিকে সমুদ্র। বেশ রোমাঞ্চকর একটা অ্যাডভেঞ্চার স্পোর্টস। এটা কতটা তুলছে ভিডিওটা দেখে বোঝা যেতে পারে। যা দোলানি হলো, মোটামুটি সকাল থেকে যা খাওয়া দাওয়া করেছি সব হজম হয়ে গেছে। এখানে আর বেশিক্ষণ দাঁড়ানোটা মনে হচ্ছে না সেফ হবে, যদিও জায়গাটা সেফ, কিন্তু এতটাই নড়ে এটা যে বেশ ভয় লাগে। এই মাঝ সমুদ্রের ফ্লোটিং ব্রিজের ওপর দাঁড়িয়ে
মোটামুটি লাফাচ্ছি। এই জায়গাটা দিয়ে আস্তে আস্তে দুবার বড় ঢেউ এলো। এখানে যে গাইড দাদা ছিলেন উনি হাত ধরে নিলেন এবং তখন বোঝা যায় যে কতটা উত্তাল জায়গাটা। কুজুপিল্লি বিচে বেশ খানিকটা অসাধারণ সময় কাটিয়ে এবার আমরা সবুজে ঘেরা এই রাস্তাটা, যার বাদিকেই আছে সমুদ্র, এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি চেরাইয়ের দিকে। এখান থেকে বেশি দূর নয় চেরাই বিচ। চেরাই রিজিয়নটার নামও চেরাই। বললামই যে এটা কোচি থেকে অ্যারাউন্ড 25 কিলোমিটার দূরে, তার আগেই আসবে কুজুপিল্লি। সুতরাং এই কয়েকটা ঘন্টা কিন্তু এই দুটো বিচ ঘোরার জন্য অবশ্যই রাখবেন। এই কুজুপিল্লি থেকে চেরাই যাওয়ার পথের বাদিকটা একটু দেখাই। বাদিকে কিন্তু পুরোটা সমুদ্র। চলে এসেছি চেরাই বিচে, পেছনেই আছে সমুদ্র। এইটা হচ্ছে পার্কিং জোন, চারিপাশটা দেখাচ্ছি কিরকম। এই রাস্তাটা ধরে আমরা এসেছি। এই রাস্তাটার কিন্তু পুরো রাস্তাটারই এই আমার ডান পাশে সমুদ্র রয়েছে এবং এখানে বিচের স্ট্রেচটা অনেকটা বড়। এটা একটা স্পেশালিটি এই বিচের। প্রায় 10 কিলোমিটার লম্বা এই বিচটা। একদম দিগন্ত বিস্তৃত সমুদ্র, আরব সাগরের তীরে দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু প্রচুর থাকার জায়গা রয়েছে। কোচির এই সাইডটাতে এসে বেশ শান্তিতে নিবৃত্তি কাটাতে চাইলে এই জায়গাটাতে এসে থাকা যেতে পারে। অনেক সি ফুড কাউন্টার রয়েছে। আমরা আছি চেরাই বিচে, যেটা কোচি থেকে 25 কিলোমিটার এবং কোচিদের আউটস্কার্টের মধ্যে একটা অন্যতম সুন্দর বিচ। প্রায় 10 কিলোমিটার দূরে বিস্তৃত বিচটা। এখানে দেখতে পাচ্ছি একদম দিগন্ত বিস্তৃত সমুদ্র। আমার এই দিক থেকে যদি শুরু করি পুরো স্ট্রেট, একদম স্ট্রেট লাইনে দেখা যাচ্ছে। কুজুপিল্লি থেকে মানে আগের যে বিচটা আমরা দেখালাম সেখান থেকে এখানে আসতে সময় লাগলো 5 থেকে 10 মিনিট, তার বেশি না। এই জায়গাটা হচ্ছে সমুদ্রের পাশের রাস্তাটা, যেখানে প্রচুর হোটেল রয়েছে, পরপর হোটেল, রেস্টুরেন্ট। খুব সুন্দর সি ভিউ পেতে পেতে এই রেস্টুরেন্টগুলোতে খাওয়া দাওয়া করা যেতে পারে। এই সমুদ্র সৈকতটাও কিন্তু তুলনামূলকভাবে ফাঁকা। যারা খাবার খেতে ভালোবাসে তাদের কেরালা কিন্তু তাদের জন্য স্পেশালি কোচি এই পার্টটা এখন অব্দি যেটুকু এক্সপ্লোর করেছি আমরা, এটা একটা স্বর্গরাজ্য। প্রত্যেক দিন প্রত্যেক বেলায় নতুন নতুন খাবার খেয়েও মানে স্বাদ মিটবে না। দাদা ছিলেন আমাদের সঙ্গে, দাদা ঘুরিয়ে দেখালেন। ওনার ফোন নাম্বার এবং ওনার নাম আমরা দিয়ে দেব। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবার একটু ওয়েট করতে হবে আমাদের পরবর্তী এপিসোডের জন্য। ভীষণ সুন্দর সুন্দর জায়গা কিন্তু এখনও দেখানো বাকি।